সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। হলো আমি যা আছি যেমনটা আছি সেটাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে একটা মানুষের, তাহলে তার বাহ্যিক সৌন্দর্য এমনি চলে আসে। প্রথমত আগে মানে ভেতর সুন্দর হতে হবে, ভেতর সুন্দর হলে বাহির সুন্দর হবে। ঠিক সেরকম আমরা ভেতর তখনই সুন্দর করতে পারবো যখন আমার ঘর, আমার বিছানা যখন সুন্দর সুন্দর থাকবে। ঠিক সেরকম আমার অফিসের যে ডেস্কে আমি বসি, সে ডেস্কের যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা যখন ক্লিন থাকবে, তখন আমার সেখানে কাজ করার পরিবেশটাও মানে সুন্দর হবে। আমার মানে সারাদিনের আমার কাজের জায়গাটা সুন্দর থাকলে হবে কি যে আমার কাজের একটা মানে স্পিড আসবে। ঠিক আছে, এই আর কি। জানতাম না এটা অনুষ্ঠানের এই অনুষ্ঠান একটা অনুষ্ঠান হবে, কিন্তু এখানে যে দূষণমুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যে কথাটা এখানে আছে, দূষণমুক্ত বলতে আমরা কি বুঝি? হাত পা ধুয়া পুজো করলাম, নামাজ করলাম, এরই দূষণ। কিন্তু দূষণটা হচ্ছে যে একটা নিজেকে যেমন পরিচ্ছন্ন বোধ করব, সমাজ, বাড়ি, সমাজ, দেশ তাকে এইভাবে পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের যে পরিবেশ পরিস্থিতি পুনরায় আমাদের উপরে। আমি আইন পেশায় আছি, আইন পেশায় অনেকে অনেক মন্তব্য করতে পারে যে এই পেশা তো অন্যরকম টাকা উঠছে, কিন্তু হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে প্রকাশ্য এই পেশাটা ভালো। কিন্তু দেখা গেছে যে আমি একজন আইনজীবী, আমার পক্ষ রিটায়ার করতে পারছি, একজন সরকারি কর্মচারী তার বেতন 20,000 বা 50,000, তার ফ্যামিলি এটা তার চলার কথা না, অথচ হাজার তার অধিকার গেলাম না। যদি এরকম যে পরিবেশ এটা একমাত্র নিজেকে শুধরাতে হবে না, এটা আইন, সমাজ, এই দেশে আইনই পারে সুশাসন, আইনই পারে দূষণমুক্ত অনুকূলে নিয়ে। আমরা করি না, করতে পারি না, কিছুটা বাধা আছে, কিছুটা সংকীর্ণতা আছে, কিছুটা বিভিন্ন বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়, যার ফলে আমরা এটা করতে পারি না। তবে আমাদের কথাটা আসছে যারা আজকে তাদেরকে এগিয়ে আসছে। দর্শন শাস্ত্র যেভাবে হলো, উনি একটা কথা বলতেন, নো দাইসেলফ, মানে নিজেকে জানো। নিজেকে জানার মধ্যেই নিজেকে যদি জানি, যেমন আমি কে, আমি কি, এটা মানে পরে এটা মানে গ্রিস পণ্ডিতের ইয়ে থেকে শুরু করে ওটা আমার কোরআনেই এসছে, পরে এভাবে এসছে। আমার নিজেকে জানো, নিজেকে জানলেই দেখবেন যে আপনি সবকিছু মোটামুটি আমরা একটা সঠিক ইয়েতে চলতে পারি। যেমন আমাদের এই যে ভালো কাজগুলো করার জন্য এটা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এভাবে উনি কোরআনেও যথাযথভাবে মহান আল্লাহ তাআলা এভাবে নির্দেশনা দিয়েছেন, মানবতার কল্যাণে কাজ করা, মানবের কাজ করা, এটা তো সঠিকভাবে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলা থেকেই উনি যেমন হিলফুল ফুজুল একটা ইয়ে করেছিলেন, হিলফুল ফুজুল এটা মানবতার কল্যাণেই কাজ করেছিলেন। তো সুতরাং উনি মানবতার কল্যাণে যেহেতু করছেন, এটা আমরাও করতে পারি, মানবতার কল্যাণেই তো কাজ। এই সমস্ত সামাজিক কাজকর্ম করা, ইয়ে করা, এগুলো তো আলো মানব। জানাচ্ছি বিশেষ করে জাহিদুল ইসলাম সুমন, ও আমাকে প্রোগ্রামে আসার জন্য অনেকবার অনেকভাবে আমি আসার চেষ্টা করেও আসতে পারি। গত 3 দিন আগে একটা প্রোগ্রামে গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে বলতেছে যে আমি চেষ্টা করব। আর ইদানিং আসলে ব্যাপার হচ্ছে যে দূষণমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়, এই যে সামাজিক অসঙ্গতি,
সবলরা দুর্বলের উপর অত্যাচার করে। আপনারা জেনে থাকবেন যে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে ইসলামী জনকল্যাণমূলক সংস্থা, যেটা 1905 সালে কলকাতায় গঠন হয়েছিল, সুরাটের অধিবাসী মিস্টার ঢুকলে এবং আমাদের এই ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ, এরা এই সংগঠনটা তৈরি করেছিলেন, আঞ্জুমান ফখরুল ইসলাম। এটা ওই রায়টকৃত হিন্দু মুসলমান উভয় পক্ষের লোকই মারা যেত এবং সকল লাশ সিটি কর্পোরেশন চিতায় দিয়ে দিত, মুসলমানদের লাশ। ওই মিস্টার ঢুকলে ওনার খারাপ লাগতো, উনি মুসলমান ছিলেন সুরাটে, যে মুসলমানের লাশ কেন চিতায় জ্বলবে, আমাদের উচিত এই ইসলামী শরিয়া মোতাবেক এই বিষয়কে সামনে নিয়ে এই পরিবারকে দিয়ে তারা সংগঠনটা 1905 সালে, এবং তখন থেকে মুসলমানদের লাশ বেওয়ারিশ লাশগুলি 47 সালের পরে কলকাতায় যারা এই সংস্থার সাথে ছিলেন তারা বাংলাদেশে চলে আসবে। 1950 সালে বাংলাদেশে এই সাবকন্টিনেন্টের যে পূর্ব পাকিস্তানে এই সংস্থাটি আবির্ভাব লাভ করে, সেটা এখনো বহালপুরিয়াতে কাকরাইলে আমাদের নতুন বিল্ডিং হয়েছে। আপনি যে আব্দুল মুহিতের কথা বললেন, আমরা আঞ্জুমান ফখরুল ইসলামের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি তার তহবিল থেকে 10 কোটি টাকা আমাদেরকে দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তার তহবিল থেকে 10 কোটি টাকা। এই সংস্থাটি এই রুট লেভেলের বেওয়ারিশ লাশ তখন ছাড়াও এখন আমরা শিক্ষায় এতিম ছেলে মেয়েদের পুনর্বাসন, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য কারিগরি বোর্ডের আওতায় আমাদের স্কুল আছে, কলেজ আছে। এখন এই কাকরাইল বিল্ডিংয়ের 3টা ফ্লোরে ইউনিভার্সিটি হচ্ছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি। আমাদের এতিম হোমের মেয়েরা ঘুরেকে পড়ে। তারপরে আপনার ইব্রাহিম মেডিকেল কলেজের আপনার নার্সের ট্রেনিং নিয়ে ওরা খুব ভালো আছে। এটি মাও নাই বাবাও নাই, আঞ্জুমান ফখরুল ইসলাম তাদেরকে বিয়ে শাদিও দিয়ে দেওয়া হয়েছে আমাদের তত্ত্বাবধানে। এইরকম ওই সংস্থার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘ 92 সাল। এই কাজের সাথে জড়িত হওয়ার একটা ইতিহাস আছে। আমার ছোট ভাই 1991 সালে একদিনের জ্বরে মারা যায়। ঢাকা সিটিতে থাকা ওই আঞ্জুমানের গাড়ি দিয়ে আমি 5টা হাসপাতালে যাওয়ার পরেও ঢাকা মেডিকেলে রাত 12টায় যাওয়ার পরে বিনা চিকিৎসায় মারা যায়। পরে আমি আঞ্জুমান ফখরুল ইসলামের 4 দিনের পরে গেলাম যে আপনাদের সাথে অ্যাম্বুলেন্সটা ব্যবহার করছিলাম, আপনাদের কোনো টাকা আমি দিতে পারবো, আমার তো কোনো টাকা নেই, তেল খরচটা নেই, সেটাও। তখন আমি চিন্তা করলাম যে এইরকম সার্ভিস যারা দেয় তারাই তো প্রকৃত কাজ করতেছে, এর সাথে কারা কারা আছে। আমার একটা আগ্রহ তৈরি যে আমি কবে বিত্তশালী হব আর কবে মানুষের জন্য কাজ করব। কিন্তু মানুষের জন্য কাজ করার একটা আগ্রহ এবং সেই বিষয় থেকে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসাবে প্রথম নাম লিখলাম। কাজ করতে 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 আজকে এই অ্যাডমিন কমিটির সদস্য। তো আমি ঢাকা সিটিতে আপনারা জেনে থাকবেন, ঢাকা সিটি কিন্তু এখন অনেক বড়। এই সিটিতে বিনা পয়সায় রুগী এবং লাশ পরিবহন করে থাকা এবং দিনের 24 ঘন্টা আঞ্জুমানের সেবা আছে। যদি নিজের না হোক অন্য কারো কোনো রুগী থাকে রাত বিরাতে হাসপাতালে নেওয়া, আপনারা আঞ্জুমানের সহযোগিতা নিতে পারেন। আমাকে দয়া করে কল করলে আমি সহযোগিতা করব, এটা আমি আমার দায়িত্ব মনে করি। আমাকে মনে হয় মাদার তেরেসা সম্পর্কে কিছু বলেন, সেটা তার সম্পর্কে বললে, মাদার তেরেসার মধ্যে একটা অ্যাওয়ার্ড। তো আমি ওনার সম্পর্কে একটু কমই জানতাম। আসলে প্রফেশনে আমি একজন লয়ার, তো সাংস্কৃতিক জগতে আমার একটু বিচরণটা একটু কম। 19
যদিও ওনার ছোটবেলায় 7 বছর বয়সে আমার বাবা মারা যান, তারপরেও একটা সংগ্রামের মধ্যে দিয়ে যখন মানুষ হচ্ছিলেন, তখন কিন্তু তার ভারতবর্ষের মানুষের উপরে তার একটা দুর্বলতা কাজ করে। কেন এই বেল্টে, অর্থাৎ এই ভারতবর্ষে টোটাল পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই বেল্টের মানুষগুলা কিন্তু আবেগ করে, এবং পৃথিবীর অন্যান্য মানুষের থেকে আমরা একটি ভিন্ন একটা আবেগপ্রবণ একটা জাতি। তো উনি এই আবেগটা উনি সাথে নিয়ে এসে যখন শিক্ষকতা শুরু করেন, তখন কিন্তু উনি যে মানুষগুলাকে ঘৃণা করতো মানুষ, ওই এটি কুষ্ঠ এই যে মানুষগুলাকে উনি তখন খুব কাছের থেকে অন্তর দিয়ে উনি উপলব্ধি করতেন। মূলত এইভাবেই কিন্তু ওনার জীবনটা। আমি এই জায়গাটাই আমি আসতে